নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ সংক্রান্ত ব্যাপারে সুপ্রিম কোর্টে আর কোনো মেনশনিংয়ের দিকে রাজ্য সরকার যায়নি। যা খবর, রাজ্য সরকার ভাবনা চিন্তা করে এগোবে ভেবেও হয়তো পিছিয়ে এসছে। অন্তত সরকারি বিভিন্ন স্তরের যেসব আধিকারিকের সঙ্গে কথা বলেছি তার ভিত্তিতে এইটুকুই আপডেট দিচ্ছি। 10 দিন বাদেই ডিএ মামলা 4 তারিখ ওঠার কথা জাস্টিস করল এবং জাস্টিস সঞ্জয় নাথের বেঞ্চে, সেদিকেই সবার নজর থাকবে। সুতরাং ডিএ সংক্রান্ত ব্যাপারে সুপ্রিম কোর্টে কোনো এই মুহূর্তে আপডেট নেই। অর্থাৎ প্রতিপক্ষ শিবির ইতিমধ্যেই সিদ্ধান্ত তো নিয়েছিল, আগেই জানিয়েছি 4 তারিখের জন্য অপেক্ষা করবেন। সেদিনকেই কন্টেম্পিটিশনের ব্যাপারটা ফাইনালি তারা মেনশন করে তুলবেন। একই সঙ্গে যে মামলাটা টপ অফ দ্য লিস্ট আছে 4 তারিখ অ্যাডভান্স লিস্টে যেটা বেরিয়েছে, এটা যখন একদিকের ঘটনা, দ্বিতীয় আরেকটা ঘটনা আপনাদের কাছে উল্লেখ করি। আমাদের কাছে একজন বৃদ্ধা মহিলা পেনশন সংক্রান্ত ব্যাপারে ফোন করে বলেছিলেন যে দেখুন, আমি যখন সরকারি অফিসে আমার সার্ভিস বুক আপ টু ডেট করতে যাই, সেখান থেকে একটা নির্দিষ্ট গোষ্ঠীর, বুঝতেই পাচ্ছেন কারা, সুযোগ সন্ধানী গোষ্ঠী যারা শাসক দলের একদম বৃত্তের মধ্যে থাকেন, তারা ভদ্রমহিলাকে 65 বছরের প্রবীণাকে বলেছেন যে কি দরকার শুধু শুধু সার্ভিস বুক আপডেট করে পেনশন বকেয়া পাবেন না কেন, সরকারের টাকা নেই। আমি সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে খুব মৌলিক দুটো প্রশ্ন নিয়ে গিয়েছিলাম কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের কাছে। তিনি খুব দুটো গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছেন। এক, পেনশনাররা কী করবেন, কী অবস্থায় আছেন এবং পেনশনারদের ব্যাপারে কোনো সমস্যা আছে কি না। আর 2 নম্বর বিষয় হচ্ছে পেনশনারদের সার্ভিস রেকর্ড যদি হাফিস করে দেওয়া হয় সরকারি অফিস থেকে, যেমন কেউ কেউ আশঙ্কা করেছেন আমাদের দপ্তরে ফোন করে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যারা পেনশন পাবেন তাঁদের নিশ্চয়তার ব্যাপারে পরিষ্কারভাবে বলেছেন যে আপনারা নিশ্চিন্ত থাকুন, পেনশনের পার্টিকুলার নাম্বার এটা এজি বেঙ্গলে যখন জমা পড়ে যায় রিটায়ারমেন্টের আগে, ফলত সেটা কেন্দ্রীয় সরকারি নথি হয়ে যায়। সেখান থেকে কিন্তু তার রেফারেন্সে আপনারা পরবর্তীকালে বকেয়া ডিএ সংক্রান্ত ব্যাপারে কোনো সংকটে পড়বেন না, সেই জায়গাটা সমাধানের জায়গা আছেন। সমস্তটা ব্যাখ্যা করেছেন মলয়বাবু, তাঁর মুখ থেকেই শুনবেন। আরও একটা ব্যাপার, যারা সরকারি কর্মচারী এই মুহূর্তে বিভিন্ন সরকারি দফতরে চাকরি করছেন, তাঁদের ক্ষেত্রে মলয়বাবু পরিষ্কারভাবে বলেছেন সার্ভিস বুকের প্রথম 10টা পাতা এবং শেষের 10টা পাতা অবশ্যই জেরক্স করে নিজের তত্ত্বাবধানে রাখুন। আমি সরাসরি তাঁর বক্তব্যই শোনাবো, কিন্তু তার আগে বলি, সরকার যখন দিয়ে দিতে পারছে না, আমার টাকা নেই, তখন এই রাজ্যে কীভাবে বাজে খাতে খরচা হয় তার টুকরো টুকরো তথ্য মাঝে মাঝে আপনাদের কাছে এই প্রতিবেদনে পেশ করবো। যেমন আজকে ধরুন একটা তথ্য পেশ করছি। গতকাল জানেন 24শে জুলাই গেছেন, আপনারা জানেন যে উত্তম কুমারের 45তম মৃত্যুবার্ষিকী ছিল। উত্তম কুমারের 45তম মৃত্যুবার্ষিকী ছিল মহানায়ক উত্তম কুমারের। গতকাল ধনধান্যে প্রেক্ষাগৃহে রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তম কুমার স্মরণের সমস্ত পুরস্কার দিয়েছেন, যা তিনি করেন। লোক খুঁজে 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 কে কাছে আসতে পারে, কাকে কাছে টানা যেতে পারে, পরবর্তীকালে কাকে দিয়ে নির্বাচনে আগে প্রচার করানো যেতে পারে, শিল্পীদের বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করেন। আমি দেখছিলাম যে সেই 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 অনুষ্ঠানটাকে কেন্দ্র করে রাজ্য সরকারের কয়েক লক্ষ টাকা, ইফ নট ক্রোর্স খরচ হলো। সেটা হতেই পারে, রাজ্য সরকার উত্তম কুমারকে স্মরণ করতে যদি 1 কোটি টাকাও খরচা করে, কার কি বলার আছে? টাকাটা তো সরকারের টাকা, সরকার টাকা মানে একজনের নিয়ন্ত্রণের টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা নয়। কিন্তু যেটা আমাকে বিস্মিত করেছে, বিস্মিত না, দিনের পর দিন এই ঘটনাগুলো দেখছি বলে আমার মনে হলো আজকে যারা সরকারি কর্মচারী, রিটায়ার্ড কর্মচারী দীর্ঘশ্বাস ফেলছেন, তাঁদের নজর আনার জন্য এবং সাধারণ দর্শকদেরও নজরে আনার জন্য বলছি কীভাবে সরকার একটা বাজে খাতে খরচা করে। বর্তমান পত্রিকা আপনি জানেন যে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের পত্রিকা, সকাল বিকেল ঢাকঢোল পেটায় অজস্র মিথ্যে কথা সরকারের হয়ে বলার জন্য যারা রিওয়ার্ডেডও হয়। যেমন ধরুন গতকাল উত্তম কুমারের 45তম মৃত্যু দিবসে 2টো বিজ্ঞাপন, সেই 3 নম্বর পাতায় বর্তমান পত্রিকায় 2টো বিজ্ঞাপন আপনারা দেখছেন, পাশাপাশি বিজ্ঞাপন দুটো রয়েছে। দুটোতেই কিন্তু উত্তম কুমার স্মরণ করে, ডান দিকটা বাঁ দিকটা। একটাতে দেখছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উত্তম কুমার স্মরণ 24শে জুলাই বিকেল 4:30 ধনধান্যে প্রেক্ষাগৃহ আলিপুর। সেখানে উত্তম কুমারের ছবি ওপরে, নিচে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। অর্থাৎ আমি উত্তম কুমারকে প্রকৃত শ্রদ্ধা করি, অন্য কেউ করুক না করুক। তো 20x3 একটা 60 সেন্টিমিটার বিজ্ঞাপন। আচ্ছা, সেই একই পাতায় ডান দিকে তোমারে প্রণাম বলে রাজ্য সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের থেকে বিজ্ঞাপন। মানে আপনারা দেখুন, 2টো বিজ্ঞাপন পাশাপাশি।
একটা বিজ্ঞাপন হচ্ছে তথ্য সংস্কৃতি দপ্তরের থেকে যে অনুষ্ঠানটা হচ্ছে তার, আর আরেকটা বিজ্ঞাপন উত্তম কুমারকে শ্রদ্ধা জানানোর রাজ্য সরকার বিজ্ঞাপন আছে। খুব প্রয়োজন ছিল এই বাজে খরচা করা। একটা বিজ্ঞাপন দিলেই তো হতো। আপনার যখন নিজে উত্তম কুমারের ছবি তোলে, নিজের ছবি দিতে এত আগ্রহ মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছি, তখন একটা বিজ্ঞাপনে করা যেত। এই 20 দিনের বিজ্ঞাপনটার টাকাটা সাশ্রয় করা যেত সরকারের। শুধু এই বলছেন, আমি গতকাল ঘেঁটে দেখছিলাম যে এই শুধু এই বর্তমান পত্রিকায় 6 নম্বর পাতায় বিজ্ঞাপন বেরিয়েছে 45টা বিজ্ঞাপন, টুকরো টুকরো টেন্ডার, 45টা, একটা নয়। আর 7 নম্বর পাতায় বিজ্ঞাপন বেরিয়েছে 9খানা। আমি হিসেব করে দেখলাম 54, 45 আর 9, 54, 2, 56, 56টা বিজ্ঞাপন একদিনে বর্তমান পত্রিকায়। 56টা বিজ্ঞাপন বর্তমান পত্রিকায় একদিনে। অথচ যে টেন্ডার বিজ্ঞাপনগুলো বর্তমান পত্রিকা, আমি আমার হাতে কাগজটা হয়েছে, 45টা বিজ্ঞাপন, টুকরো টুকরো টেন্ডারের বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনগুলো কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটেও প্রকাশ করলে হয়, কারণ এখন সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রকাশ করলেই যারা টেন্ডারে পিটিশনে অ্যাপ্লিকেশন করে তারা দেখতে পান, তারা সেখান থেকে নজর। কিন্তু তা সত্ত্বেও বর্তমান পত্রিকায় দিলাম কেন না, বর্তমান পত্রিকার প্রথম পৃষ্ঠায় আমার ছবি, আমার ভাইপোর ছবি বড় করে চেপে বড় বড় স্টোরি করবে। বলে একটা সংবাদপত্রে যদি একই দিনে 56টা বিজ্ঞাপন দেওয়া হয় 3টে পাতায়, 56টা, তার মধ্যে 2টো বড় উত্তম কুমারকে স্মরণ করা বিজ্ঞাপন, মানে কত লক্ষ টাকার খরচা বলুন তো। মানে এই করে ধরুন, আমি সোশ্যাল মিডিয়াতেও দেখছিলাম উত্তম কুমারকে স্মরণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার চলছে, লাগাতার প্রচার চলছে। অর্থাৎ উত্তম কুমারের 45তম মৃত্যু দিবস এও কয়েক কোটি টাকা খরচা করলো একটা সরকার। সেই সরকারের নাকি সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার জন্য টাকা থাকে না। আমি বলছি যারা তৃণমূল সিম্প্যাথাইজার আছেন, তৃণমূলকে একটি ভোটও যারা দেন, তৃণমূল দলটাকে একটি ভোটও যারা দেন, তারা চিন্তা করে দেখুন যে আপনার স্বার্থটাকে কিভাবে আঘাত ঘটাচ্ছেন, ব্যাঘাত ঘটাচ্ছেন। পুলিশ কর্মচারীরা যারা এই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লাঠি চালান শিক্ষকদের, লাঠি পর্যন্ত চালান শিক্ষকদের, তাঁরা চিন্তা করুন যে আপনাদের দিয়ে সমস্ত খারাপ কাজগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করিয়ে নেন, আর একটা খবরের কাগজে নিজের হাসি মুখের বিজ্ঞাপন ছাপার জন্য 56খানা বিজ্ঞাপন দেন একদিনে। এবার মাল্টিপ্লাইড করুন 30 দিনে, প্রতিদিন। এই আজকে বলে না একদিনের জন্য, প্রতিদিন এই কারবার চলে। 40, 50, 60টা করে বিজ্ঞাপন, কয়েক কোটি টাকা শুধু একটা কাগজের পেছনে ইনভেস্টমেন্ট। এবার বাকি কাগজগুলো ভাবুন, বাকি সোশ্যাল মিডিয়া সাইটগুলো ভাবুন, বাকি ইলেকট্রনিক্স মাধ্যম বলুন। একটা বিজ্ঞাপন পার ডে কত কোটি টাকা শুধু বিজ্ঞাপনই প্রচারে খরচা করে, অথচ ডিএ দিতে গেলে তাদের টাকা আটকে যায়। গতকাল দেখছিলাম, আমি বলছি এই সেগমেন্টে আপনারা তো নজর রাখেন, সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, স্কুল শিক্ষক, কলেজ অধ্যাপক, অশিক্ষক কর্মচারী থেকে শুরু করে সরকারের বিভিন্ন স্তরে আন্ডারটেকিং যারা কাজ করেন, অনেকেই এই প্রতিবেদনগুলো দেখেন। আমি প্রতিদিন আপনাদের নজর করিয়ে দেবো একটা সরকার কীভাবে বাজে খাতে খরচা করে। আমি ধরুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আজকে মলয়বাবুর বক্তব্যটা শোনাবো। গতকাল ওবিসি মামলা মেনশন করলেন কাকে দিয়ে? কপিল সিবালকে দিয়ে ওবিসিটা ইমিডিয়েটলি যেন মামলাটা ওঠে। আচ্ছা, একজন কপিল সিবালের মতো ভারত বিখ্যাত আইনজীবীকে দিয়ে সুপ্রিম কোর্টে মেনশন করাতেও তো খরচ আছে, কত কোটি টাকা গলে যাচ্ছে সরকারের বলুন তো। কেউ এগুলো নিয়ে আমরা প্রশ্ন করি, কেউ কথা বলি, অন্তত যারা তৃণমূল করেন তাঁরা তো প্রশ্নটা তুলুন। প্রতিপক্ষের কেউ প্রশ্ন করলে তো তাকে 700 কিলোমিটার দূরে ট্রান্সফার করবেন, কিন্তু এই মানুষগুলোর হয়ে তো কথা বলুন। মানে সাধারণ যারা অসংখ্য রিটায়ার্ড কর্মচারী, সামান্য বকেয়াটা দেবে না সরকার, 25% বকেয়া দেবে না, আর দিনে কয়েক কোটি টাকার বিজ্ঞাপনে খরচা করবে। 56টা বিজ্ঞাপনে একদিনে বর্তমান পত্রিকায় খরচা করবেন। কপিল সিবালকে দিয়ে ওবিসি মামলা মেনশন করাবেন, একজন ছোট কোনো অ্যাডভোকেট অন রেকর্ডকে দিয়ে মেনশন করানো যেত না? এই যে খরচাটা দিচ্ছে কে? আপনি দিচ্ছি, আপনি যে সরকারকে যে টাকাটা দিচ্ছি সেই টাকা দিয়ে এই কারবার করছেন এই মহিলা। তাড়ানো দরকার, এর কোনো সলিউশন নেই। কিন্তু আমি বলছি যে যেখানে জিতবেন তাকে ভোট দেওয়ার থিওরি নিয়ে তাড়ানো দরকার এই মহিলাকে নবান্নের 14 তলা থেকে। চলুন আজকে মলয় মুখোপাধ্যায়ের দুটো সাজেশন, একটা পেনশনের জন্য যে অন্তত রেকর্ড প্রিজার্ভ করার ব্যাপারে তিনি আশ্বস্ত করেছেন একটা ব্যাপারে, আর দ্বিতীয়ত যেটা হচ্ছে সরকারি কর্মচারী যারা চাকরি করছে তাদের প্রতি তো রিভেঞ্জ নেওয়ার জন্য তো লোকজন বসে থাকে। আপনি যদি তৃণমূল না করেন তো আপনাকে দূরবর্তী স্থানে ট্রান্সফার করে দেবে। এবার দূরবর্তী স্থানে ট্রান্সফার করলে আপনার সার্ভিস বুকটা কী হবে? বা আপনি হয়তো অন্য অফিসে রয়েছেন, আরেকটা অফিসে আপনার সার্ভিস বুক, অন্তত প্রথম 10টা পাতা, পরের 10টা পাতা কীভাবে জেরক্স করে নিজের তত্ত্বাবধানে রাখবেন ভবিষ্যতের জন্য,
সেই পরামর্শটা দিয়েছেন মলয় মুখোপাধ্যায় আজকের নতুন বাংলার এই পর্বে। নমস্কার মলয়দা, সন্ময় বলছি। হ্যাঁ বলুন সন্ময় দা। বলছি, দুদিন আগে আমাদের একজন দর্শক ফোন করে, একজন ভদ্রমহিলা প্রবীণা ফোন করে বলছিলেন যে তিনি ডিএ সংক্রান্ত ব্যাপারে মানে মাথায় রেখে সমস্ত সার্ভিস বুকটা আপ টু ডেট করানোর জন্য রিটায়ারমেন্টের বেশ কিছুদিন বাদেও সরকারি অফিসে যাওয়ার পর তাকে ওই অফিস থেকে কিছু নির্দিষ্ট একটি গোষ্ঠী, তারা বুঝতেই পারছেন, তারা বলেছেন কি করবেন আপ টু ডেট করে, কোনো লাভ হবে না, সরকারের টাকা নেই, দিতে পারবেন আপনাদের ডিএ। এই ক্ষেত্রে আমার আপনার কাছে দুটো স্পেসিফিক প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, রিটায়ার্ড পেনশনারদের সত্যি যদি পেপার সরকার গায়েব করে তাহলে কি সত্যি তাদের কোনো সংকট আছে, তার কি কোনো রেমেডি আছে? এক। দ্বিতীয়ত হচ্ছে, বর্তমান সরকারি কর্মচারী যারা সরকারের ভেতরে চাকরি করছেন সরকারি বিভিন্ন দপ্তরে, তাদের কিভাবে চলা উচিত, যদি একটু ব্যাখ্যা করে আমাদের বোঝান। হ্যাঁ দেখুন, ব্যাপারটা হচ্ছে এই যে সার্ভিস বুকে আমি কত বছর কাজ করছি, আমি কত টাকা লোন নিচ্ছি, আমার নামে কোনো সাসপেনশন অর্ডার আছে কিনা, এই সব লিপিবদ্ধ থাকে, কতটা ছুটি নিয়েছি। এবং এটা সার্ভিস রুলে আছে, একটা অফিসের কাছে সার্ভিস বুক থাকবে, একটা মানে কর্মচারীদের কাছে সার্ভিস বুক থাকবে, ডুপ্লিকেট সার্ভিস বুক যাকে বলে। এটা কিন্তু নিয়ম, অফিসিয়ালি ভাবে নিয়ম, কিন্তু এটা সাধারণত করে না বা হয় না। কর্মচারী সমাজ কি করে, অধিকাংশ কর্মচারী সমাজ, যেমন আমিও করে রেখেছিলাম, যে সার্ভিস বুক ওপেন হয়ে যাওয়ার পর বেশ কয়েক বছর পরে সেই সার্ভিস বুকের পাতাগুলো, বেশ কয়েকটা পাতা জেরক্স করে নিজের কাস্টডিতে রেখে দিতাম। আবার পরে যদি কোনো একটা পে কমিশন হতো, আবার বেতন বাড়তো, সেই প্রোফর্মা অনুযায়ী সেগুলো কয়েকটা জেরক্স করে রেখে দিতাম। কেন? কারণ মানে এই সরকারি যে প্রতিষ্ঠানগুলো অনেকে প্রতিহিংসামূলক আচরণ করে, কারো সার্ভিস বুকটাকে যদি ছিঁড়ে ফেলে, হারিয়ে ফেলে, তাহলে কিন্তু এই যে অবসর নেওয়ার আগে পর্যন্ত অসুবিধার সৃষ্টি হতে পারে। তাহলে ওটা থাকলে কি হয়, রিকনস্ট্রাকশন করে হয়তো সময় লাগবে বেশি, কিন্তু রিকনস্ট্রাকশনে একটা জায়গা থাকে। আর দ্বিতীয়ত যেটা বলছি, যে রিটায়ারমেন্টের 1 বছর আগে সার্ভিস ভেরিফিকেশন হয়, ওই যে সার্ভিস বুকগুলো ভেরিফিকেশন হয়, অর্থাৎ তার সে ঠিকমতো মানে ছুটি নিয়েছে কিনা, তার লোন আছে কিনা, তার নামে কোনো সাসপেনশন অর্ডার আছে কিনা, এই সবগুলো মানে কমপ্লিট দেখার পর 6 মাস পরে পেনশন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লিভ এনকেসমেন্ট সব ক্যালকুলেশন করে ডিপার্টমেন্টই করে তারপরে সেটা এজিতে পাঠায়। এই যে এজি বেঙ্গল, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের, এবং এজি বেঙ্গল মানে একদম পুঙ্খানুপুঙ্খ খুঁটিয়ে দেখে, দেখার পর যদি সব ওকে থাকে তাহলে সবগুলোকে ছাড়পত্র দেয়, এবং তারা একটা পেনশন পেমেন্ট অর্ডার নাম্বার দেয়। এই পেনশন পেমেন্ট অর্ডার নাম্বারটাই হচ্ছে যারা অবসর নিল তাদের কাছে একটা মূল হাতিয়ার। কেন? ওর মধ্যেই আপনার বেসিক কত থাকে, কোন ডিপার্টমেন্ট থেকে সে রিটায়ার করেছে, সব ডিটেলস সব থাকে। এখন সেটার ভিত্তিতে আপনার পেনশন পায়। এই কপিটা ডিপার্টমেন্টে থাকে একটা, মানে যেই ডিপার্টমেন্ট থেকে সে রিটায়ার করেছে তাদের কাছে একটা থাকে, পেনশনারদের কাছে একটা থাকে, এজির কাছে একটা থাকে, এবং একটা চলে যায় ট্রেজারিতে। এখন যদি কোনো ক্রমে যদি পিপিওটা হারিয়ে যায়, নিজের কাস্টডিতে থাকা, সেটা ট্রেজারিতে গেলে ডুপ্লিকেট পাবে বা ডিপার্টমেন্টে গেলে ডুপ্লিকেট পাবে। যদি তারাও না দেয় তাহলে কিন্তু আপনার ওই যে এজি বেঙ্গলে সেখানেও থাকে। অর্থাৎ সরকারি কর্মচারীদের একটা জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে, এই যে সার্ভিস বুকটা তারা যাতে পার্ট করে কিছু কিছু পেজ তারা জেরক্স করে রাখে। জেরক্স করে রাখলে কি হবে, তাহলে সেটাকে রিকনস্ট্রাকশন করা যাবে। আর যদি কিছু না থাকে সেক্ষেত্রে সেটা রিকনস্ট্রাকশন করাটা খুব কষ্টদায়ক হয়ে যায়, যার জন্য সেটা করতে চায় না। করতে না চাইলে কি হয়, যে রিটায়ার করে, যে অবসর নেয়, তার পক্ষে অসুবিধা হয়ে যায়, দিনের পর দিন চলে যায়, পেনশন পায় না। পেনশনের পেপারস যদি এই ঠিক মতো না পায় তাহলে পিপিও নাম্বার পাবে না। এই মূল কথাটা কিন্তু কর্মচারী সমাজকে বুঝতে হবে। আমরা কিন্তু বারংবার সেই কথাটা কিন্তু কর্মচারী সমাজের কাছে তুলে ধরি। কর্মচারী সমাজ যারা কিছুটা উদাসীন, তারাই কিন্তু শেষে গিয়ে এই ঝামেলায় পড়ে। মানে আলটিমেটলি আপনি বলছেন যে প্রত্যেক বর্তমান সরকারি কর্মচারীরা তাদেরা সার্ভিস বুকের প্রথম 10 পাতা, শেষ 10 পাতা তারা যেন পজিটিভলি
একটা জেরক্স করে নিজেদের কন্ট্রোলে রাখেন, যেটা পরবর্তীকালে তার কোনো ক্রাইসিস হলে তিনি সেটাকে কাজে লাগাতে পারবেন। একদম একদম একদম। আর 2 নম্বর হচ্ছে যারা পেনশনার, যারা পেনশন পাচ্ছেন, তাদের সার্ভিস বুক লোপাট করে দেওয়ার যদি কোনো চক্রান্ত হয়, তাহলেও তারা এজি বেঙ্গলের রেফারেন্সে পেনশন নাম্বার দিয়ে তারা কিন্তু বিহিত পেয়ে যাওয়ার জায়গাটা তাদের থাকছে। এইটুকু পিপিও হয়ে যাওয়ার পর, অর্থাৎ সে পেনশন পেয়ে গেছে, এই স্টার্ট হয়ে গেছে, সেই কারণে যদি পিপিও যদি হারিয়ে যায়, পিপিও যে পরবর্তীকালে ধরুন আবার তো পেনশন বাড়ে, বেতন কমিশন হলে পেনশনও বাড়ে, সেক্ষেত্রে সে যদি দেখে যে তার কাছে পিপিও আগের স্কেল ফেলগুলো নেই, ওই যে পিপিও নাম্বারে থাকে, তাহলে কি হয়, সে পরবর্তীকালে এজিতে হোক বা ওই ট্রেজারিতে হোক বা ডিপার্টমেন্টে হোক, সেইখানে গিয়ে সেগুলো হদিশ পাবে, কারণ সেগুলো থাকে। কিন্তু সার্ভিস বুকটা আলমারিতে থাকে, কেউ যদি তার উপর প্রতিহিংসামূলক আচরণ করে, সার্ভিস বুকটা নিয়ে হারিয়ে ফেললো, ছিঁড়ে ফেললো। ভয়টা পাচ্ছি মলা দেয়, সরকারকে বিশ্বাস করা যায় না, একটা প্রতারক সরকার। না, করতে পারে, করে, অনেকে করে এবং বলে, এরকমও বলে যে ঠিক আছে দাঁড়া, রিটায়ার করলেও তো সার্ভিস বুক আমাদের কাছে থাকবে। একদম ব্যাপারটা বুঝলেন তো? মানে সুদীপ চন্দ্র বলে একজন ভদ্রলোককে 700 কিলোমিটার দূরে প্রতিহিংসা পরায়ণ ভাবে ট্রান্সফার করা হয়েছে। এরকম প্রচুর ট্রান্সফারের খবর আমরা পাই, প্রতিহিংসার জন্য করা হয়। এবার যাকে ট্রান্সফার করা হচ্ছে তার তো সার্ভিস বুক আমি লোপাট করার ধান্দায় থাকবোই। দ্যাট ক্যান বি দ্য ইন্টেনশন। ফলে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ব্যাপারটা